ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি টিচার দীপকগিরি তোমাদের সাথে রয়েছি এসএলএসটি 2025 বায়োলজি এই প্রস্তুতিতে সাহায্য করতে। তোমাদের সাথে আজকে যে টপিকসটা শুরু করব সেটা হলো প্ল্যান্ট হরমোন। এই প্ল্যান্ট হরমোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়াগুলো তোমাদের দরকার তার একটা ওভারভিউ তোমাদের সাথে আমি আজকে এই ক্লাসে বা এই সেশনে শেয়ার করছি। চলো আমরা দেখে নেই আমাদের প্ল্যান্ট হরমোন সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলোকে একবার দেখে নেওয়া যাক। তাহলে প্ল্যান্ট হরমোন সংক্রান্ত জায়গা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমত আমরা আসছি ইন্ট্রোডাকশন টু গ্রোথ। কেন আমরা হরমোন পড়তে গিয়ে গ্রোথের কথা বলছি? কারণ হরমোন মূলত আমাদের উদ্ভিদ দেহে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো করে তার মধ্যে এই গ্রোথ এই বিষয়টাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার জন্য আমরা এই হরমোনকে গ্রোথ রেগুলেটরও বলে থাকি। তাহলে আমরা অনেক সময় এই গ্রোথ রেগুলেটর যে শব্দটা পেয়ে থাকি সেটা আসলে এই হরমোনকেই ডিনোট করে থাকে। তাহলে হরমোনের সঙ্গে গ্রোথের একটা কিন্তু আমরা কোথাও না কোথাও সম্পর্ক পাই। তাহলে গ্রোথ এই জায়গাটাকে আমরা যদি বলি দ্য প্রসেস গ্রোথ আর accompanied by, তাহলে গ্রোথ এই যে জায়গাটা সেটা কিসের উপর নির্ভর করছে? দেখো, পার্মানেন্ট চেঞ্জ ইন সাইজ ইউজুয়ালি অ্যান্ড ইনক্রিজ ইন লেন্থ অর ভলিউম। তার মানে একটা স্থায়ী পরিবর্তন ঘটছে তার আকার আকৃতির, এবং সেক্ষেত্রে আর একটা জিনিস বলা হচ্ছে যে ইনক্রিজ ইন দ্য ড্রাই ওয়েট, অর্থাৎ শুষ্ক ওজনের বৃদ্ধি করছে, তবে গিয়ে আমরা তাকে গ্রোথ বলতে পারি। তাহলে এই গ্রোথের ক্ষেত্রে আমরা সিগময়েড কার্ভ এই পার্টটাকে একটু ভালো করে খেয়াল রাখবো। সিগময়েড কার্ভে বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, যেখানে প্রারম্ভিক দশা যেখানে আমরা গ্রোথ রেটটা অনেক কম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাক, এরপরে আমরা দেখতে পাবো দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে লগ ফেজ, এবং তারপরে আমরা একটা স্থির দশা দেখতে পাবো যেটা হচ্ছে স্টেশনারি ফেজ, এবং প্রাণীদের ক্ষেত্রে অনেক সময় আমরা ডিক্লাইন ফেজ দেখতে পাই। তাহলে এইভাবে আমরা ইংরেজি এস আকৃতির মতো যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটাকে বলা হয় সিগময়েড গ্রোথ কার্ভ। তাহলে এই সিগময়েড গ্রোথ কার্ভে মূলত এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ অর্থাৎ দ্রুত বৃদ্ধির যে পর্যায় সেটাকে আমরা লগ ফেজ বলে থাকি। সেটাই কিন্তু আমাদের কাছে প্রশ্নের জায়গা হবে, কোনটিকে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ বলে থাকি, সেটা হচ্ছে লগ ফেজ। এরপরে আমরা পরের যে পার্টটাতে আসি সেটা হচ্ছে ফ্যাক্টরস রিলেটেড টু গ্রোথ। তাহলে গ্রোথের সঙ্গে যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করছে সেগুলো হচ্ছে কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর অর্থাৎ তার নিজস্ব কিছু গুণাবলী, আর কিছু এক্সট্রিনসিক ফ্যাক্টর কিছু বাহ্যিক গুণাবলী রয়েছে, যেমন লাইট, টেম্পারেচার, ওয়াটার, অক্সিজেন, নিউট্রিশন, এগুলো হলো কিন্তু এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিকের ক্ষেত্রে কি বলছে? ইন্ট্রাসেলুলার যেমন জেনেটিক হতে পারে কিংবা তাদের গ্রোথ রেগুলেটর হরমোনের জায়গা হতে পারে, সেগুলো কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কারা বা এক্সট্রিনসিক ফ্যাক্টর কারা সেটা আমরা জানলাম। গ্রোথ মেজারমেন্ট করা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটাও কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হয়, সেটা খেয়াল রাখবে। আর্ক ইন্ডিকেটর এটাই মূল্যে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। এছাড়া হরাইজন্টাল মাইক্রোস্কোপ কিংবা পেপার্স অক্সানোমিটার এটিও ব্যবহার করা হয়ে থাকে আমাদের গ্রোথকে মেজার করার জন্য। ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। তাহলে এখানে কোন যন্ত্রের সাহায্যে গ্রোথ রেট মেজার করা হয় এটা কিন্তু আমাদের কাছে প্রশ্নের জায়গা হয়, তাই সেটাকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের কাছে প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোনস, এদেরকে আমরা মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হলো সিনথেটিক। তবে আর এক ধরনের ক্যাটাগরি আমরা বলে থাকি সেটা হচ্ছে পস্টুলেটেড হরমোন বা প্রকল্পিত হরমোন। ন্যাচারাল হরমোন বা ফাইটো হরমোন যেগুলো আমরা বলছি এগুলো উদ্ভিদ দেহে পাওয়া যায় এমন সমস্ত যে হরমোনগুলো তাদেরকে আমরা ফাইটো হরমোন কিংবা ন্যাচারাল হরমোন বলছি। তাহলে উদ্ভিদ দেহে পাওয়া যায় যে সমস্ত হরমোনগুলো যাদের রাসায়নিক গঠন, ধর্ম কিংবা কি কাজ করে সেই সমস্ত জায়গাগুলো আমাদের জানা, তারা হলো আমাদের কাছে ন্যাচারাল হরমোন। তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটার। তাহলে গ্রোথ প্রমোটার হিসেবে যে সমস্ত হরমোনগুলো রয়েছে অর্থাৎ বৃদ্ধিকে ত্বরান্বিত করে বা বৃদ্ধিকে সাহায্য করে, তাতে আমরা অক্সিন, জিববারেলিন এবং সাইটোকাইনিন এই তিনটে হরমোনের জায়গা পেতে পারি। উল্টো দিকে গ্রোথ ইনহিবিটার হিসাবে ইথিলিন এবং এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড এদেরকে আমরা বলতে পারি আমাদের কাছে গ্রোথ ইনহিবিটার, অর্থাৎ বৃদ্ধি বা এই বাড়ন্তটাকে আটকাতে সাহায্য করছে। সিনথেটিক হরমোন মানে যেটা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা। এই ন্যাচারাল হরমোনের যেহেতু রাসায়নিক গঠন বা ধর্ম আমাদের জানা, সেটাকেই আমরা কেমিস্ট্রির নলেজকে কাজে লাগিয়ে ল্যাবরেটরিতে যখন বানাবো সেই একই রকম গঠনের, তাদেরকে আমরা বলি সিনথেটিক বা সংশ্লেষিত। অনেক সময় এদেরকে আর্টিফিশিয়াল হরমোনও বলা হয়, অনেক সময় এদেরকে আর্টিফিশিয়াল হরমোনও বলা হয়ে থাকে। তাহলে এই আর্টিফিশিয়াল বা সিনথেটিক হরমোন সেটা হচ্ছে NAA, 24D, 245T, এগুলো সবই কিন্তু অক্সিনেরই আসলে সিনথেটিক ফর্ম বা আর্টিফিশিয়াল ফর্ম আমরা বলতে পারি। তাহলে প্ল্যান্ট হরমোনকে আমরা কি বলে থাকি? ফাইটো হরমোন। তাহলে আমরা এই টাইপস অফ প্ল্যান্ট হরমোনকে আর একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গিতে আমরা ভাগ করে থাকি, সেটা হচ্ছে দেখো এই
ন্যাচারাল হরমোন, একটু আগে যেটা জেনে এসেছি, তার মধ্যে গ্রোথ ইন্ডিউসিং হরমোন যেমন অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, এরা বৃদ্ধিকে প্রভাবিত করে বা ত্বরান্বিত করে। এবার গ্রোথ ইনহিবিটিং হরমোন মানে যারা বৃদ্ধিকে বাধা প্রদান করে, তার মধ্যে ইথিলিন এবং এবিএ। তোমাদের এই অক্সিন এবং ইথিলিন এই দুটো হরমোন কিন্তু ব্যাপকভাবে জানতে হবে, কারণ সিলেবাসে এই দুটো পার্ট কিন্তু উল্লেখ করা রয়েছে। আমরা সেটাও শেয়ার করে নেব। এখানে রয়েছে দেখো আর্টিফিশিয়াল অর সিনথেটিক হরমোন, যেমন 2,4-D, NAA, IBA, IPA, এরা হলো আমাদের কাছে আর্টিফিশিয়াল বা সিনথেটিক হরমোন, যেটা ল্যাবরেটরিতে বানানো হয়েছে। কিছু হরমোন রয়েছে যেগুলো উদ্ভিদ দেহে তো রয়েছে, কিন্তু তাদের রাসায়নিক গঠন কি, তারা কি পদ্ধতিতে কাজ করছে, সেই সমস্ত বিষয়গুলো এখনো আমাদের কাছে সুস্পষ্ট নয়, অর্থাৎ সেটি এখনো পর্যন্ত আমাদের গবেষণা স্তরে রয়েছে। সেটা হলো আমাদের কাছে পস্টুলেটেড হরমোন বা প্রকল্পিত হরমোন, যেমন ফ্লোরিজেন, ভার্নালিন, ডরমিন, এরা হলো আমাদের কাছে কোথাও না কোথাও পস্টুলেটেড হরমোন বা প্রকল্পিত হরমোন। তাহলে এইভাবে ফাইটো হরমোন, তাদেরকে আমরা অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন কিংবা অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, তাছাড়া রিসেন্টলি আমরা জেনেছি সেটা হচ্ছে জাসমোনিক, কিংবা আমাদের কাছে দেখো ব্রাসিনোস্টেরয়েড কিংবা স্যালিসাইলিক অ্যাসিড, এই ধরনের হরমোনের নাম আমরা পেয়ে থাকি। নেক্সট, আমাদের বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন অক্সিন, এটা হলো ফার্স্ট ফাইটো হরমোন টু বি ডিসকভার্ড। প্রথম যে ফাইটো হরমোনটা আবিষ্কার হয়েছিল সেটা হলো এই অক্সিন। তাহলে উদ্ভিদ জগতে প্রথম যে হরমোনটা আবিষ্কার হয়েছিল সেটা হলো অক্সিন, এবং এটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর ইন্ডোল ডেরিভেটিভস, অর্থাৎ ইন্ডোল থেকে এটি তৈরি হয়ে থাকে। এটি রুট তৈরি করতে সাহায্য করে, ভাস্কুলার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সাহায্য করে, অগ্রস্ত মুকুলের প্রকটতার ক্ষেত্রে সাহায্য করে, ফোটোট্রপিক কার্ভেচার, অর্থাৎ আমাদের আলোক ট্রপিক মুভমেন্ট যেটাকে আমরা বলি ফোটোট্রপিক মুভমেন্ট, সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে আমরা জিব্বারেলিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাইক্লিক আমাদের ডাইপ্রেনয়েড ডেরিভেটিভস থেকে এটা তৈরি। এদের ক্ষেত্রে খেয়াল রাখবে এটি একটি ছত্রাক থেকে আবিষ্কার হয়েছিল। তাহলে এই প্রত্যেকটা হরমোন প্রত্যেকের ক্ষেত্রে, যেমন সাইটোকাইনিন, এটি অ্যাডেনাইন পিউরিন ডেরিভেটিভস কোন থেকে তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার এই এবিএ কে অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিডকে আমরা প্ল্যান্ট স্ট্রেস হরমোন বলে থাকি। তাহলে কোনটিকে স্ট্রেস হরমোন বলা হয়, এগুলো সম্পর্কে আমরা জানবো। তেমনি ইথিলিন, এটিকে আমরা মূলত গ্যাসিয়াস হরমোন বলে থাকি বা গ্যাসিয়াস ফাইটো হরমোন বলে থাকি। এদের কাজ বা ফাংশনগুলি কিন্তু আমরা এক এক করে ডিসকাস করব তোমাদের সাথে। তাহলে প্ল্যান্ট হরমোনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেইনলি আমাদের অক্সিনটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিন, সাইটোকাইনিন এবং জিব্বারেলিন, এরা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটাকে প্রভাবিত করছে, অর্থাৎ বৃদ্ধি হতে সাহায্য করছে। তার জন্য এরা সবাই গ্রোথ হরমোন, অর্থাৎ গ্রোথ প্রমোটিং হরমোন। আমাদের কাছে এবিএ এবং ইথিলিন, এরা বৃদ্ধিটাকে ডাউনগ্রেড করছে, অর্থাৎ বৃদ্ধিটাকে বাধা প্রদান করছে, তাই এদেরকে আমরা গ্রোথ ইনহিবিটিং হরমোন বলে থাকি। চলো আমরা এক একটা হরমোন নিয়ে একটু একটু করে বিস্তারিত জেনে নিই। প্রথমত আসছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়েন্ড, অ্যাভেনা কলিওপ্টেল থেকে এটা আবিষ্কার করেছিলেন। তাহলে অক্সিন হরমোনটার আবিষ্কারক কে ছিলেন সেটা আমাদের জানতে হবে। আর সঙ্গে এটা আমরা জানলাম যে এই হরমোনটি কিন্তু প্রথম আবিষ্কৃত হরমোন উদ্ভিদ দেহের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের কোন হরমোনটা প্রথম আবিষ্কার হয়েছিল সেই প্রশ্নের উত্তর হবে অক্সিন। কোথা থেকে আবিষ্কার হয়েছিল? কলিওপ্টেল যে রয়েছে অ্যাভেনা প্ল্যান্টের, তার থেকে। কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী ওয়েন্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি কগল অ্যান্ড হাগেন স্মিথ আইসোলেটেড অ্যান অ্যাক্টিভ সাবস্টেন্স ফ্রম দ্য হিউম্যান ইউরিন, মানুষের মূত্র থেকে এক ধরনের অ্যাক্টিভ উপাদান আবিষ্কার করেন যেটা অক্সিন এ বলে নামকরণ করেন। এরপরে আমরা তাহলে এখান থেকে কি প্রশ্ন পেতে পারি? এখান থেকে প্রশ্ন পেতে পারি কোন অক্সিন বা কোন হরমোনটি মানব মূত্রে আবিষ্কৃত হয়েছে, সেটা হলো অক্সিন হরমোন। নেক্সট, সিনথেসাইজড ফ্রম, কোথা থেকে সংশ্লেষিত হয়? এটি অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে সংশ্লেষিত হয়। এটির ক্ষেত্রে সিনথেসাইজড কোথায় হয়? এপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলায়, তাহলে বা এপিক্যাল বাড বা অগ্রস্থ মুকুলে এটি মূলত তৈরি হয়ে থাকে। এর রাসায়নিক নামটা কি প্রশ্ন হতে পারে, সেই রাসায়নিক নামটাও ভালো করে খেয়াল রাখো, সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। রিলেটেড টু, এই পার্টটাকে ভালো করে আমাদের দেখে রাখতে হবে। রিলেটেড টু মানে কোন কোন কাজের সঙ্গে সম্পর্কিত। অক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটি কালচার মিডিয়াতে রুট তৈরি করার ক্ষেত্রে বা রুট বা শেকড় তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পার্থেনোকার্পি বা বীজহীন ফল তৈরি করার সঙ্গে সম্পর্কিত। এটি উদ্ভিদ দেহের ক্ষেত্রে গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটিকে উদ্ভিদ দেহের গ্রোথ হরমোনও বলা হয়ে থাকে।
এছাড়া এটি ট্রপিক মুভমেন্ট সেটিকেও নিয়ন্ত্রণ করে। এছাড়া কিছু কৃত্রিম অক্সিন হরমোন রয়েছে যেমন 2,4-D 2,4,5-T, তাহলে সেগুলোকে আমরা হার্বিসাইড বা আগাছা নাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাহলে সেই পার্টগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে, কোন হরমোনটা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে সেটাকে খেয়াল রাখতে হবে। পার্থেনোকার্পি, সেটাতেও কোন হরমোন ব্যবহার হয়, সেটা হলো অক্সিন হরমোন। তাহলে এখানে পার্থেনোকার্পি বলতে কি বোঝায় এমন একটি প্রশ্ন আমরা পেতে পারি। পার্থেনোকার্পি আসলে হলো বীজহীন ফল তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে বীজহীন ফল তৈরি করার প্রক্রিয়াকে আমরা পার্থেনোকার্পি বলছি। পরের প্রশ্নে যেটা আসতে পারে দেখো 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এটি একটি কৃত্রিম অক্সিন হরমোন। এটি ব্যবহার করা হয় আগাছানাশক হিসাবে বা হার্বিসাইড বা উইডিসাইড হিসাবে। এছাড়া এই হরমোন অর্থাৎ অক্সিনকে আমরা ফটো সেন্সিটিভ হরমোন এবং গ্রোথ হরমোন উদ্ভিদ দেহের বলে থাকি। আর এই হরমোনটি মূলত উদ্ভিদ দেহে ট্রান্সপোর্টেড হয় পোলার বেসিপিটাল ম্যানারে, কারণ উদ্ভিদের শীর্ষ দেশে তৈরি হয়, সেটি সর্বদা নিম্নগামী অর্থাৎ নিচের দিকে প্রবাহিত হয়, সেটাকে বলছে পোলার বেসিপিটাল ফর্মে। তাহলে এই ফিজিওলজিক্যাল এফেক্টগুলো কি কি রয়েছে? এটি আমাদের সেল ইলংগেশনের, কোষের বৃদ্ধির ক্ষেত্রে, এপিক্যাল ডোমিনেন্স বা অগ্রমুকুলের প্রকটতার ক্ষেত্রে, রুট ইনিশিয়েশন বা শেকড় তৈরি করার ক্ষেত্রে, অ্যাবসিশন অর্থাৎ আমাদের যে পত্রমোচন রয়েছে সেটিকে প্রিভেন্ট করতে সাহায্য করছে, পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে, রেসপিরেশন বৃদ্ধি করার ক্ষেত্রে, ক্যালাস ফরমেশনের ক্ষেত্রে এবং ভাস্কুলার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অর্থাৎ জাইলেম ফ্লোয়েম তার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেল ইলংগেশন বাই অক্সিন। তাহলে সেল ইলংগেশন বাই অক্সিনের ক্ষেত্রে সেখানে মূলত কোষের যে কোষ প্রাচীর সেটাকে নতুন করে তৈরি করে কোষের ভলিউম বৃদ্ধি করার ক্ষেত্রে অক্সিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়ে থাকি। এপিক্যাল ডোমিনেন্স অর্থাৎ অগ্রমুকুলের প্রকটতা, তার মানে ধরে নাও আমাদের কাছে এই উদ্ভিদটার যে অগ্রমুকুলটা রয়েছে এটার গ্রোথটা বাকি শাখা মুকুলগুলোর তুলনায় অনেক বেশি হয়, এটাকেই বলা হয় এপিক্যাল ডোমিনেন্স বা অগ্রমুকুলের প্রকটতা। তাহলে এই অগ্রমুকুলের প্রকটতার পেছনে কিন্তু আসলে বৃদ্ধির হার প্রকট হওয়ার পেছনে কিন্তু দায়ী এই অক্সিন হরমোন। নেক্সট আমরা চলে যাই পরের জায়গাটিতে, সেই পরের ইনফরমেশনটা হচ্ছে প্লাস্টিসিটি ইন প্ল্যান্টস। তাহলে প্লাস্টিসিটিটা কি? প্লান্ট প্লাস্টিসিটি রেফার্স টু আ প্ল্যান্টস এবিলিটি অ্যাডাপ্ট টু অ্যান্ড কোপ উইথ চেঞ্জেস দ্য এনভায়রনমেন্ট। তাহলে উদ্ভিদ দেহের বিভিন্ন পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করবার ক্ষেত্রে এই ক্ষমতাটাকে আমরা বলছি প্লাস্টিসিটি। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু কোথাও না কোথাও অক্সিন হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে নেক্সট আমাদের কাছে দেখো ইরাডিকেশন অফ উইডস, আগাছানাশক হিসাবে আমরা 2,4-D 2,4,5-T এগুলোকে আমরা কোথাও না কোথাও আগাছানাশক হিসাবে মূলত ব্রড লিভ চওড়া পাতা ডাইকোটাইলেডন্স যারা রয়েছে আগাছা হিসাবে তাদেরকে হত্যা করতে এই হরমোনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধে এটিকে এজেন্ট অরেঞ্জ হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে অরণ্যের যে সমস্ত পাতাগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে আর ভিয়েতনামের যে সেনাগুলো অরণ্যের মধ্যে লুকিয়ে ছিল তাদেরকে যাতে সহজে দেখা যায়। তাহলে এজেন্ট অরেঞ্জের মধ্যে কোন রাসায়নিক উপাদানটা ছিল অর্থাৎ কোন হরমোনটা ছিল সেটাও কিন্তু প্রশ্নের জায়গা হতে পারে। খেয়াল রাখবে 2,4-D এবং 2,4,5-T এটা একটা আর্টিফিশিয়াল অক্সিন, এটি মূলত এখানে ব্যবহার হয়েছিল। নেক্সট আমরা চলে যাই পরের ইনফরমেশনে, সেটা হচ্ছে বায়োসিনথেসিস অফ অক্সিন। তাহলে অক্সিন মূলত কোথা থেকে তৈরি হয় সেই প্রশ্নটি আমাদের কাছে থাকবে। পুরো সিনথেটিক চেন আমাদের যেহেতু এমসিকিউস প্যাটার্ন, পুরো সিনথেটিক চেন এখানে কাজে লাগবে না, বরং কোথা থেকে তৈরি হয়েছিল সেটা খেয়াল রাখবে। যা আমরা প্রিভিয়াসলি জেনে এসেছি সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এই অক্সিনের উৎপত্তি হয়ে থাকে। নেক্সট পরের জায়গায় চলে আসছি, দেখো সেটা হচ্ছে ইনফরমেশন অন জিববারেলিন। জিববারেলিন এটিও কিন্তু আমাদের গ্রোথকে প্রমোট করে উদ্ভিদ দেহের। তাহলে সেক্ষেত্রে জিববারেলিনের রাসায়নিক নাম হলো জিববারেলিক অ্যাসিড এবং এটাকে আবিষ্কার হয়েছিল একটা ছত্রাক যার নাম ছিল জিববারেলা ফুজিকোরি। প্রশ্ন এটা এখান থেকে হবে যে কোন হরমোনটা ছত্রাক থেকে আবিষ্কার হয়েছে। তাহলে কোন হরমোনটা ছত্রাক থেকে আবিষ্কার হয়েছে সেটা হলো জিববারেলিন। আর সেই ছত্রাকটার নামটা কি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যা তোমাদের খুব কাজে লাগবে। সেটা হলো ছত্রাকটার নাম হলো জিববারেলা ফুজিকোরি। তাহলে এই জিববারেলা ফুজিকোরি এটি আমাদের এক ধরনের সেই ধানের এক ধরনের রোগের অন্যতম কারণ। সেই রোগটার নাম কি? ফুলিশ সিডলিং। তাহলে এই
ফুলিশ সিডলিং কিংবা ব্যাকানি ডিজিজ অব রাইস, তার জন্য দায়ী কিন্তু এই ছত্রাক। জাপানে দুই বিজ্ঞানী আমাদের ইয়াবুতা এবং সুমিকি প্রথম এটিকে এই জিব্বারেলিনের মধ্যে থেকে আইসোলেট করেছিলেন এবং ক্রিস্টালাইজ করেছিলেন। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কুরোসাওয়া। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট হায়ার প্ল্যান্টস জিব্বারেলিন GA ওয়াজ আইসোলেটেড ফ্রম ইম্যাচিওর বিন সিডস। তাহলে ইম্যাচিওর বিন সিডস থেকে প্রথম এই আমাদের জিব্বারেলিন উন্নত উদ্ভিদ থেকে আবিষ্কার হয়েছিল। তাহলে প্রথমে তো আমরা ছত্রাক থেকে পেয়েছিলাম, কিন্তু পরে উন্নত উদ্ভিদে আমরা বিন সিডস এর মধ্যে এটার অস্তিত্ব দেখতে পেলাম। নেক্সট, জিব্বারেলিনস আর লার্জ ফ্যামিলি অফ টেট্রাসাইক্লিন ডাইটারপিন অ্যাসিডস। তাহলে এই টেট্রাসাইক্লিক ডাইটারপিন অ্যাসিড স্কেলিটন দিয়ে তৈরি হয়ে থাকে জিব্বারেলিন। তাহলে রেসপন্সিবল ফর, এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। রেসপন্সিবল ফর ব্রেকিং সিড ডরমেন্সি, তার মানে বীজের সুপ্ত দশা। এখন প্রশ্ন মনের মধ্যে হতে পারে, স্যার বীজের সুপ্ত দশাটা কি? আসলে একটা বীজ তৈরি হওয়ার পর থেকে পরবর্তী উপযুক্ত পরিবেশ না পাওয়া পর্যন্ত সেক্ষেত্রে বীজের মধ্যে কোনো জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম ঘটে না। এই যে মধ্যবর্তী সময়টাতে মনে হয় যে এটির মধ্যে কোনো প্রাণ নেই, অথচ প্রাণটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যদি উপযুক্ত পরিবেশ পায় সেখান থেকে আবার জার্মিনেশন শুরু হয়, এটিকে আমরা বলে থাকি মূলত জার্মিনেশন। তাহলে এই জার্মিনেশন, এই প্রক্রিয়াটিতে মূলত এই হরমোন বা জিব্বারেলিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট কি দেখতে পাচ্ছি, ব্রেকিং জেনেটিক ডুয়ারফিজম, জিনগত বামনত্ব দূরীকরণের ক্ষেত্রে। ইন্টারনোডাল গ্রোথ, পর্বমধ্যে বৃদ্ধির ক্ষেত্রে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। আর এছাড়া সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কিছু উদ্ভিদের ক্ষেত্রে মেল বা ফিমেল ফ্লাওয়ার তৈরি করার ক্ষেত্রে এই হরমোনের কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট, পরের পার্টটিতে দেখো, সাইট অফ জিব্বারেলিন প্রোডাকশন ইন প্ল্যান্টস। উদ্ভিদ দেহে জিব্বারেলিন কোথায় তৈরি হচ্ছে? তাহলে বায়োসিনথেসিস অফ জিব্বারেলিন ইন প্ল্যান্ট, সেখানে বলছে কি এপিক্যাল টিস্যু দেয়ার আর 3 মেন সাইটস অফ বায়োসিনথেসিস। 3টে মেজর অংশ রয়েছে যেখানে আমাদের উদ্ভিদ দেহে এই জিব্বারেলিন তৈরি হচ্ছে। কোথায় সেটা? ডেভেলপিং সিডস অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ যেখানে সিড বা ফ্রুটস ডেভেলপ করছে। ইয়ং লিভস অ্যান্ড ডেভেলপিং বার্ডস অ্যান্ড ইলংগেটেড শুট, তাহলে যে কচি পাতা রয়েছে তার মধ্যে, কিংবা আমাদের অগ্রস্থ মুকুল রয়েছে, কিংবা আমাদের যে সমস্ত ইলংগেশন শুট রয়েছে, অর্থাৎ লম্বা যে সমস্ত বিটপ রয়েছে, সেখানে আমরা এই হরমোন তৈরি হতে দেখছি। এছাড়া এপিক্যাল রিজন অফ রুট, মূলের অগ্র অংশেও কিন্তু জিব্বারেলিন সংশ্লেষ হয়ে থাকে। তাহলে নেক্সট আমরা পরের যে পার্টটাতে যাচ্ছি সেখানে চলে আসি। পরের পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জিব্বারেলিন। জিব্বারেলিনের মূল অ্যাপ্লিকেশনগুলো কি সেটা দেখো। সেল এনলার্জমেন্টের ক্ষেত্রে, কোষের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো বল্টিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট ইনিশিয়েশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ কুঁড়ি তৈরি করার ক্ষেত্রে। আবার দেখতে পাচ্ছি ফ্রুটিং বা ফুল বা ফল তৈরি করার ক্ষেত্রে। এপিক্যাল ডোমিনেন্স, অগ্রমুকুলের প্রকটতার ক্ষেত্রেও অক্সিনের সঙ্গে এর যুগপৎ কন্ট্রিবিউশন দেখা যায়। ফোটো পিরিয়ডিজমের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে, অর্থাৎ উদ্ভিদের পুষ্প সৃষ্টির ক্ষেত্রে যে ফোটো পিরিয়ডিজমের কনসেপ্ট রয়েছে সেখানেও এর ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে এটি সিড জার্মিনেশন বা আমাদের বীজের যে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে এটি মূলত যে কাজটি করে থাকে সেটা হচ্ছে আমাদের এই আলফা অ্যামাইলেজ নামক এনজাইমটাকে সক্রিয় করে আমাদের যে স্টোরড ফুড স্টার্চ ছিল বীজের মধ্যে, অর্থাৎ এন্ডোস্পার্মের মধ্যে যে স্টার্চ ছিল সেটাকে গ্লুকোজে কনভার্ট করে দেয়, ফলে সেল ডিভিশন শুরু হয় আর তখন সাইটোকাইনিন কার্যকরী হয়। তাহলে প্রাথমিকভাবে উৎসেচক আলফা অ্যামাইলেজকে অ্যাক্টিভেট করবার ক্ষেত্রে জিব্বারেলিনের কন্ট্রিবিউশন রয়েছে, এবং এভাবেই আমাদের জিব্বারেলিন কোনো একটি সিডের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে থাকে। তাহলে এইভাবে আমরা আমাদের পরের পার্টটাতে যদি চলে যাই সেটা হচ্ছে বল্টিং অ্যান্ড ফ্লাওয়ারিং অফ জিব্বারেলিন। ইন মেনি হার্বেসিয়াস প্ল্যান্ট আর্লি পিরিয়ড অফ গ্রোথ শোজ রজেটি হ্যাবিট উইথ দ্য শর্ট স্টেম অ্যান্ড কলাইন লিভস। তার মানে এরকম আমরা রজেটি হ্যাবিট মানে রোজ বা গোলাপের পাতার মতো এরকম চ্যাপটা হয়ে যেতে দেখতে পাচ্ছি। অ্যান্ড আন্ডার লং বল্টিং অকার্স দ্য স্টেম elongate rapidly and converted into the floral axis bearing the flower primordia, এবং এইভাবে এখান থেকে ফুলের সৃষ্টি করার ক্ষেত্রেও কিন্তু এর একটা ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে বল্টিং অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস হুইচ আর হ্যাভিং রোজেটি প্যাটার্ন অফ গ্রোথ সাচ অ্যাজ ক্যাবেজ কিংবা আমাদের হেনবিন এটসেট্রা শোজ রিমার্কেবল গ্রোথ আফটার
ট্রিটমেন্ট উইথ দ্য জিব্বারেলিন। তার মানে যে সমস্ত ধরো ক্যাবেজ, বাঁধাকপি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক ডোয়ার্ফিজম, তাতে যদি আমরা কোনো কারণে জিব্বারেলিন হরমোন ব্যবহার করি, তাহলে সেই গাছটি কিন্তু দীর্ঘ হবে, লম্বা হবে। তাহলে এইভাবে আমরা এইখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখে নাও, জিব্বারেলিন ইনডিউস স্টেম ইলংগেশন ইন দিস টাইপ অফ প্ল্যান্ট। তাহলে দিস এফেক্ট ইজ কল দ্য বল্টিং এফেক্ট। তো মানে স্টেম ইলংগেশন, উদ্ভিদ দেহের কোথাও না কোথাও এই স্টেম বা কাণ্ডের বৃদ্ধিটাকে আমরা বলছি বল্টিং এফেক্ট। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পার্থেনোকার্পিতেও আমাদের জিব্বারেলিনের ভূমিকা রয়েছে। পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হলো বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়া। তাহলে সেখানেও কিন্তু আমাদের এই জিব্বারেলিন এবং অক্সিন উভয়ের একটা কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট আমাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেকানিজম অফ অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে আমরা নিশ্চিত রূপে সেখানে কিন্তু আমাদের জেনেটিক অ্যাকশন আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট বায়োসিনথেসিসের ক্ষেত্রে সেটা অবশ্যই মনে রাখবে, আইসোপেন্টাইল পাইরোফসফেট, আইপিপি, তার ফুল ফর্মটা কি? তাহলে প্রাইমারি প্রিকারসার সেটা কি? দ্য ফর্ম ফর দ্য ফরমেশন অফ আইসোপ্রেনয়েড। তার মানে এই আইসোপ্রেনয়েড যেটা, সেটাই কিন্তু প্রাইমারি প্রিকারসার, সেখান থেকেই কিন্তু জিব্বারেলিনের তৈরি হচ্ছে। তাই সেই জায়গাটার পরে চলে আসছি সাইটোকাইনিন। সাইটোকাইনিন আবিষ্কার করেছিলেন মিলার এবং স্কুক। এটা প্রথম কোথা থেকে আবিষ্কার হয়েছিল সেটা প্রশ্ন হয়। প্রথম আবিষ্কার হয়েছিল আমাদের কোকোনাট মিল্ক থেকে, নারকেলের দুধ থেকে। এটি আমাদের নারকেলের জলে বা ডাবের জলে কিন্তু আমরা দেখতে পাই। ভুট্টার দানায় যে সাইটোকাইনিন পাওয়া যায় তাকে মূলত জিয়াটিন বলা হয়ে থাকে। এই সাইটোকাইনিন পিউরিন ডেরিভেটিভস, এখানে অ্যাডিনোসিন মোনোফসফেট বা এএমপি এবং আইসোপেন্টাইল আমাদের পাইরোফসফেট যেটাকে আইপিপি বলছি, সেখান থেকে কিন্তু এদের ডেরিভেশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এর কাজটা কি, ফাংশনটা কি। ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখো যে সেটা হচ্ছে সেল ডিভিশন। সাইটোকাইনিন এর সব থেকে প্রধান কাজ হলো সেল ডিভিশনকে বা কোষ বিভাজনকে প্রমোট করা, এবং আমাদের কাছে সেলের এক্সপেনশনের ক্ষেত্রে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া শুট ইনিশিয়েশন, আমাদের যে টিস্যু কালচার যেটা হয় সেখানে কিন্তু ক্যালাস থেকে শুট তৈরি করতে, বিটপ তৈরি করতে সাইটোকাইনিন যদি অধিক পরিমাণে হয় রেশিওতে অক্সিনের তুলনায়, তখন কিন্তু শুট তৈরি হয়। যদি অক্সিন বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের রুট তৈরি হয়। আর সাইটোকাইনিন এবং অক্সিন সেই দুটো যদি সমান অনুপাতে থাকে তখন কিন্তু ক্যালাস ফরমেশন হয়। এছাড়া আমরা এর কন্ট্রিবিউশনের ক্ষেত্রে স্টোমাটাল ওপেনিং কিংবা ক্লোরোফিল সিনথেসিসের সঙ্গে সম্পর্ক, আর যার ফলে এটি না থাকলে ক্লোরোফিল ঠিকমতো তৈরি হয় না, সবুজ পাতা হলুদ হয়ে যায়, যাকে আমরা ক্লোরোসিস বলি। এছাড়া ডিলে সেনেসেন্স, তার মানে বার্ধক্যকে বিলম্বিত করে। তাহলে ডিলে সেনেসেন্স এটিকে আমরা রিচমন্ড ল্যাং এফেক্ট বলে থাকি। তাহলে কোন হরমোনটি এই রিচমন্ড ল্যাং এফেক্টের সঙ্গে সম্পর্কিত, এমন প্রশ্ন আমরা পেতে পারি। এছাড়া ইনডিউস টিউবার ফরমেশন, টিউবার গঠনের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। মরফোজেনেসিস বা অঙ্গ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে এর ভূমিকা রয়েছে। ইনক্রিজ দ্য রেট অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষের যে হার সেটিকে বৃদ্ধি করে। এবং অবশ্যই কাউন্টার অ্যাক্ট উইথ দ্য এপিক্যাল ডমিনেন্স, তাহলে উদ্ভিদদের যে এপিক্যাল বার্ড তৈরি হচ্ছে, অর্থাৎ এপিক্যাল ডমিনেন্স, অগ্রমুকুলের যে প্রকটতা, সেটার কিন্তু কাউন্টার অ্যাক্ট করতে পারে এই সাইটোকাইনিন। তাহলে আমাদের কাছে এই সাইটোকাইনিনের যে কন্ট্রিবিউশনের যে পার্টগুলো রয়েছে, সেই কন্ট্রিবিউশনের পার্টটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যে পার্টটা তোমাদের কাছে আসছি দেখো, সেটা হলো আমাদের এই সাইটোকাইনিন মূলত যে ভুট্টার দানায় যেটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়, সেই কোশ্চেনটি করা হয়ে থাকে, সেটা খেয়াল রাখবে, সেটা হলো জিয়াটিন। নেক্সট আমাদের কাছে এখানে ইথিলিন হরমোনের কথা বলছি। এই হরমোনটি আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট হরমোন। উদ্ভিদ দেহে যে সমস্ত হরমোনগুলো রয়েছে তার মধ্যে এই হরমোনটি হলো একমাত্র হরমোন যেটা কিনা গ্যাসীয় প্রকৃতির। তাহলে এই হরমোনটি একমাত্র হরমোন যেটি কিনা আমাদের কাছে গ্যাসীয় প্রকৃতির হরমোন। আর এই হরমোনটি উদ্ভিদ দিয়ে ফল পাকাতে সাহায্য করে, বার্ধক্য এনে দেয়। তাহলে এই জন্য এটিকে এজিং হরমোন বা বার্ধক্যজনিত হরমোনও বলা হয়ে থাকে। তাহলে এখানে মূলত আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটি আমাদের কাছে এই গ্যাসীয় হরমোন। তাহলে গ্যাসীয় হরমোন কোনটা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমাদের কাছে কোথাও না কোথাও কোনটিকে এজিং হরমোন অর্থাৎ বার্ধক্যজনিত হরমোন কোনটিকে বলা হয়। একটু আগেই আমরা বলে এসেছি যে এটি যেহেতু ফল পাকাতে সাহায্য করে, তার মানে কাঁচা ফল পাকা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোথাও না কোথাও বয়সটাকে বাড়িয়ে না দিলে বার্ধক্য আসবে কি করে, তাহলে সেই জন্য এটিকে এজিং হরমোন বলা হয়ে থাকে।
তাহলে উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে যে ফল পাকছে সেটাকে আমরা বলছি আমাদের কাছে এই ইথিলিনের কারণে। কিন্তু অনেক সময় আমরা দেখব যে বাগান থেকে কাঁচা ফল তুলে এনেছি, কিন্তু সেখানে কার্বাইড নামক একটি বিশেষ উপাদান দিয়ে সেটাকে পাকাই। তাহলে এই কার্বাইড সেটি আমাদের জলীয় বাষ্প কিংবা জলের সঙ্গে রিয়াক্ট করে এক ধরনের গ্যাস তৈরি করে, যাকে আমরা অ্যাসিটিলিন বলে থাকি। এই অ্যাসিটিলিন আমরা দেখি ঝালাইয়ের কাজেও ব্যবহার হয়। তাহলে এইখানে আমাদের কৃত্রিমভাবে ফল পাকাতে অ্যাসিটিলিন, কিন্তু প্রাকৃতিকভাবে ফল পাকাতে ইথিলিন নামক গ্যাসের একটি কন্ট্রিবিউশন রয়েছে। আর ইথিলিন নামক এই গ্যাসটি কিন্তু একটি অবশ্যই উদ্ভিদের হরমোন। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পার্টটিতে, সেটা হচ্ছে এখানে ইথিলিন কিভাবে আমাদের ফলটাকে পাকাচ্ছে সেই জায়গাটিকে ব্যাখ্যা করছে। তাহলে আমরা ইথিলিনের ক্ষেত্রে কি কি কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। হেল্পস ইন দ্য রাইপেনিং অফ আনরাইপ ফ্রুটস লাইক ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। তার মানে আনরাইপ মানে কাঁচা ফল, তাকে রাইপ করছে মানে পাকিয়ে দিচ্ছে। অলরেডি এটা আমরা জেনে এসেছি। ফলে এখানে এই জায়গাটাকে যদি ভালো করে খেয়াল রাখি, একটাই তো প্রশ্ন, এবং ছোটবেলা থেকে এটা পড়ে আসছো, তোমরা এটা নিশ্চিত রূপে জানো। এবার এই ইথিলিন আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে, দেখো, স্টিমুলেটস দ্য ফরমেশন অফ অ্যাবসিশন লেয়ার ইন লিভস, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। এই অ্যাবসিশন কথার অর্থ কি? অ্যাবসিশন কথার অর্থ হলো পত্রমোচন, পাতা ঝরে যাওয়া। তাহলে পাতা ঝরে যাওয়ার আগে ওই পাতাতে খাদ্য, হরমোন, অন্যান্য সমস্ত উপাদানগুলোর পরিবহন প্রক্রিয়া থামিয়ে দেওয়ার জন্য একটা লেয়ার তৈরি করা হয়, যে লেয়ারটা পাতাতে আর নতুন করে কোনো জল বা খনিজ লবণ কিংবা হরমোন বা খাদ্যবস্তু পৌঁছতে দেবে না। ফলে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়বে। এই কাজটা করার ক্ষেত্রে, যে এই অ্যাবসিশন লেয়ার তৈরি করার ক্ষেত্রে, এই ইথিলিনের কিন্তু একটি কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়ে থাকি। এরপরে বলছে, দেখো, ইনহিবিটস জিওট্রপিজম ইন স্টেম। তাহলে জিওট্রপিজম মানে আমাদের যে অভিকর্ষজ ত্বরণের দিকে যে মুভমেন্টটা হয়, যেমন রুটের ক্ষেত্রে। তাহলে রুটের গ্রোথটা কোন দিকে হয়? অভিকর্ষ ত্বরণে মাটির নিচের দিকে হয়। সেটাকে প্রিভেন্ট করতে কিন্তু এই অক্সিন হরমোন, জিব্বারেলিন হরমোনের কিন্তু একটা আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই। কন্ট্রোল এপিন্যাস্টি। এপিন্যাস্টি বিষয়টা কি? এপিন্যাস্টিকে নিয়ন্ত্রণ করে বলা হচ্ছে, আমরা খুব সহজভাবে বুঝি যে কলা গাছের যে পাতাগুলো রয়েছে, ইয়ং যে লিভসগুলো, কচি কলা পাতা, তার পাতাগুলো গুটিয়ে থাকে, তাকে বলা হয় হাইপোন্যাস্টি। কিন্তু যখন সেটা ফুলে যাচ্ছে, ম্যাচিওর্ড হচ্ছে, তখন তাকে বলা হয় এপিন্যাস্টি। তাহলে এই পাতাগুলো ফুলে যেতে সাহায্য করছে, তার মানে এপিন্যাস্টি। একটা ইয়ং বার্ড, ফুলের কুঁড়ি, সেটি প্রস্ফুটিত হচ্ছে, তার মানে এপিন্যাস্টি। তাহলে এপিন্যাস্টি অর্থাৎ ম্যাচুরেশন এনে দিচ্ছে কিন্তু এই ইথিলিন। তাহলে ইথিলিনের ক্ষেত্রে কিন্তু আমরা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছি, দেখো, ইনক্রিজ দ্য নাম্বার অফ ফিমেল ফ্লাওয়ার অ্যান্ড ডিক্রিজ দ্য নাম্বার অফ মেল ফ্লাওয়ার। তাহলে ইথিলিন আমাদের উদ্ভিদ দেহে ফিমেল ফ্লাওয়ার বা আমাদের স্ত্রী পুষ্প সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করছে, উল্টো দিকে পুরুষ পুষ্পের সংখ্যা কমাতে সাহায্য করছে। তাহলে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হলো ফল পাকাতে সাহায্য করার অংশটা অবশ্যই আমাদের কাছে খেয়াল রাখার দরকার রয়েছে। তাহলে এইভাবে আমরা আমাদের যে ইথিলিন সিনথেসিসের যে পার্টটা আমরা যেগুলো দেখছি, সেখান থেকে অবশ্যই মিথিওনাইন থেকে তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা পরের পার্টটাতে চলে আসছি, সেটা হচ্ছে এবিএ। এই এবিএ এটি হলো অ্যাবসাইসিক অ্যাসিড। এটি আমাদের ঠিক সাইটোকাইনিন হরমোনের অপোজিট কাজটা করে। তাহলে সাইটোকাইনিন হরমোন যেটা করে সেটা হলো স্টোমাটা খুলতে সাহায্য করে, এটি স্টোমাটা বন্ধ করতে সাহায্য করে। সাইটোকাইনিন সেল ডিভিশনকে প্রমোট করে, এটি সেল ডিভিশনকে থামাতে সাহায্য করে। তাহলে এইভাবে সাইটোকাইনিনের উল্টো কাজ করে বলে আমরা এটিকে অ্যান্টি ট্রান্সপিরেন্ট হরমোন বা অ্যান্টি সাইটোকাইনিন হরমোনও বলে থাকি। এটি মূলত উদ্ভিদের গ্রোথটাকে কোথাও না কোথাও আটকাতে সাহায্য করছে। তাহলে ডিসকভার্ড বাই অ্যাডিকড, রেসপন্সিবল ফর অ্যাবসিশন মানে পত্রমোচন, পত্ররন্ধ্র বন্ধ করতে অর্থাৎ স্টোমাটাল ক্লোজিং, ইনহিবিশন অফ সেল ডিভিশন কোষ বিভাজনকে থামাতে, ইনহিবিট সেট জার্মিনেশন তাহলে বীজের সুপ্ত দশা বজায় রাখতে অর্থাৎ জার্মিনেশন হতে না দেওয়াটা, এটাও কিন্তু এর কাজের মধ্যে পড়ছে। আর এটিকে বলা হয় অ্যান্টি সাইটোকাইনিন হরমোন, স্ট্রেস হরমোন বা অ্যান্টি ট্রান্সপিরেন্ট হরমোনও বলা হয়ে থাকে। তাহলে এইভাবে আমাদের এই অ্যাবসাইসিক অ্যাসিডের ক্ষেত্রে কি কি কাজ রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো। স্টোমাটাল ক্লোজিং এর ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বার্ড ডরমেন্সির ক্ষেত্রে বা সিড ডরমেন্সির ক্ষেত্রে এটার একটা ভূমিকা রয়েছে, কিংবা আমাদের পাতাগুলোর ক্ষেত্রে বার্ধক্য এনে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে সিড ডরমেন্সিতে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন প্রশ্ন কিন্তু আমরা পেতে পারি। তাহলে সেই জায়গাগুলোর উপর দাঁড়িয়ে এবার আমরা আসছি পস্টুলেটেড হরমোন। পস্টুলেটেড হরমোন মানে প্রকল্পিত হরমোন। এই হরমোনগুলোর মধ্যে ফ্লাওয়ারিং হরমোন সেটা হচ্ছে ফ্লোরিজেন,
তাহলে এরপরে আমরা সি ডরমেন্সিতে বলছি ডরমিন, তবে বর্তমানে এই হরমোনটি কিন্তু এবিএ নামে পরিচিত, অর্থাৎ বীজের সুপ্ত দশা অর্থাৎ জার্মিনেশন হতে না দেওয়াটা, সেটা কিন্তু এই এবি এর কারণে হচ্ছে। আবার কোল্ড টেম্পারেচার ট্রিটমেন্ট মাধ্যমে ভার্নালিন তৈরি হয়, যেটিও কিন্তু উদ্ভিদে পুষ্প তৈরি করার সঙ্গে সম্পর্কিত। তাহলে আজকের আমরা এখানেই প্ল্যান্ট হরমোন শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের সেশনে পরের একটি টপিকস নিয়ে। আজকে এই পর্যন্তই, টাটা।